পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট, আজ এক্সক্লুসিভ সাক্ষাৎকার 498 এ অপব্যবহার। সৌরভ মুখার্জি, চেয়ারম্যান এবং মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, একজন সমাজকর্মী। তার মূল লক্ষ্য হল জনগণের মৌলিক অধিকারের জন্য আইন লড়াই করা। ভারতীয় দণ্ডবিধির ধারা 498 এ মহিলাদের বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রতিরোধের উদ্দেশ্যে প্রণীত। তবে এই ধারার অপব্যবহার বেড়ে চলেছে। মিথ্যা অভিযোগ, বিবাহবিচ্ছেদ বা আন্তঃব্যক্তিক দ্বন্দ্বের ক্ষেত্রে মহিলারা সহজে মিথ্যা অভিযোগ করতে পারেন। অযৌক্তিক দাবি, স্ত্রীরা তাদের স্বামীদের বিরুদ্ধে অযৌক্তিক দাবি চাপিয়ে দিতে এই ধারার ব্যবহার করতে পারেন। এমনকি পরিবারের সদস্যদেরও গ্রেফতার করা হতে পারে, যদিও তাদের নিষ্ঠুরতায় কোনো ভূমিকা নেই। মিথ্যা মামলা দায়েরের জন্য কঠোর শাস্তির অভাব এবং নন কম্পাউন্ডেবল অপরাধ হিসেবে মামলা চলতে থাকে। ভারতের সুপ্রিম কোর্ট এই অপব্যবহারের প্রতি উদ্বেগ প্রকাশ করেছে। পুলিশ অফিসারদের গ্রেফতারের আগে লিখিত কারণ দিতে হবে এবং তদন্তের সময় স্বয়ংক্রিয়ভাবে জামিন মঞ্জুর করতে হবে। আপনি যদি মনে করেন ধারা 498 এ আপনার বিরুদ্ধে অপব্যবহার করা হয়েছে, তাহলে আপনি ধারা 438 শিল্পের অধীনে আগাম জামিনের জন্য আবেদন করতে পারেন, অথবা শিল্পের 482 ধারার অধীনে এফআইআর বাতিলের জন্য হাইকোর্টে যেতে পারেন। ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এর ধারা 498 এ একজন বিবাহিত মহিলার বিরুদ্ধে তার স্বামী বা তার আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতার অপরাধমূলক অপরাধ নিয়ে কাজ করে। ধারাটি 1983 সালে চালু করা হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতা 2023 বিএনএস এর ধারা 84 একই বিধানের সাথে সম্পর্কিত। মুখ্য মানব অধিকার ফাউন্ডেশন দুর্নীতি, ঘুষ ও অনাচারের বিরুদ্ধে কাজ করে। আমাদের লক্ষ্য হল মানবাধিকার রক্ষা এবং সমাজের প্রান্তিক জনগণের জন্য ন্যায়বিচার ও স্বাধীনতা নিশ্চিত করা। হাজার হাজার স্বেচ্ছাসেবক মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন সাথে কাজ করছে ন্যায়বিচারের জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, প্রথমে আপনাকে জানাই যে শুধুমাত্র সবসময় যে মহিলারাই নির্যাতিত হয় এটা বিষয় না। অনেক সময় আছে, আমরা দেখে থাকি, কারণ আমি যেহেতু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্টেটে কাজ করছি, দেখেছি বহু ছেলেরাও আমাদের কাছে আসে অ্যাজ এ ভিকটিম হিসাবে, এবং সেখানে আমরা ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখে থাকি যে বহু ছেলেরা টর্চারিত হয় মেয়েদের কাছে। মেয়েরা পাওয়ারের অপব্যবহার করে, 498 কেস দিয়ে দিচ্ছে, 125 খরগোশের মামলা করে দিচ্ছে, ডিভি অ্যাক্টে মামলা করে দিচ্ছে। কিন্তু এই যে মামলাগুলো করছে, যদি সঠিকভাবে দেখা যায়, অনেক ছেলেরাও কিন্তু এখানে নির্দোষ আছে, যাদের উপরে মহিলারা ফলস কেস হয়েছে। আমার কাছে যেমন একজন সমীর পাল বলে একটা কেস রিসেন্টলি আমি লড়ছি, হ্যাঁ, যার ওয়াইফ শারীরিকভাবে একটু প্রবলেমের মধ্যে আছেন, ওনাকে না জানিয়ে ওনার ফ্যামিলির লোক বিয়ে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, ভালো কথা, সে বিয়ে দিয়েছে, ইনি ট্রিটমেন্ট করাচ্ছেন। ইনি এখন বাড়িতে এসে মারধর করছেন হাজব্যান্ডকে, হাজব্যান্ডের মাকে। হ্যাঁ, এই অবস্থায় দাঁড়িয়ে পড়ে হাজব্যান্ডের যিনি মা, মানে মহিলার যে শাশুড়ি, সে আমার কাছে আসেন। ওরা 2-4 বার থানায় গেছেন, থানার থেকে পুলিশ ডেকেছেন এইরকম অবস্থাতে। হ্যাঁ, অন স্পটে পুলিশ এসেছে, বুঝিয়েছে, চলে গেছে। পরবর্তীকালে আমাদের কাছে আসেন এবং মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন যে অর্গানাইজেশন আমি চেয়ারম্যান, এখানে এসে আমার সঙ্গে লিখিত অভিযোগ আমাদেরকে দায়ের করেন। দায়ের করার পরে আমরা এটা ইনকোয়ারি করি যে ঘটনাটা কতটা সত্যতা আছে, দেখি হ্যাঁ অরিজিনালি সত্যতা আছে। তারপর এটা আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং ন্যাশনাল ওমেন কমিশন, হ্যাঁ, দিল্লিকে আমরা দুটো কেসটাকে ফরওয়ার্ড করি। ফরওয়ার্ডের পরিপ্রেক্ষিতে ওখান থেকে কেসটা লঞ্চ হয় এবং পরবর্তীকালে এনএচআরসির অর্ডার বেসে, এটা কলকাতার কেস ছিল, কলকাতার থানাতেও, হরিদেবপুর থানা, এই থানাতেও কেসটি নেয়। হ্যাঁ, প্রথমে যেটা নিয়েছিল না, সেটা আমাদের কথা মতো কেসটা লঞ্চ করা হয় এবং কেসটা রানিং আছে আলিপুর কোর্টে। তো এই অবস্থায় দাঁড়িয়ে পড়ে দেখা গেছে যে শুধুমাত্র যে মহিলারাই নির্যাতিত সেটা না, অনেক ছেলে আছে, তার ছেলেরাও কিন্তু এখানে নির্যাতিত হয়। হ্যাঁ, এবং তার পরিবারে আমরা লড়ছি, তাদের লড়ছি যে ছেলেরা কেন নির্যাতিত এইভাবে হবে। যেটা অরিজিনাল ঘটনা সেটাই, মহিলাদের নামে আইন আছে, ঠিক আছে। দেখেছেন তো সুপ্রিম কোর্টে রিসেন্টলি নিকিতার নামে একটা যে কেস, হ্যাঁ, বিহারের ছেলে এবং উত্তরপ্রদেশের মেয়ে ছিল, দিল্লিতে ওরা থাকতেন। তো এই যে ঘটনাটা, এর পরিপ্রেক্ষিতে অনারেবল সুপ্রিম কোর্টে একটা বিশেষভাবে অর্ডার দিয়েছেন যে এইটা ছেলেদের পক্ষেও দেখতে হবে, পুলিশকে তদন্ত করে যে ছেলেরাও এখানে ভিকটিম হচ্ছে। দেখুন, পুলিশদের হাতে তো একটা পাওয়ার দাওয়াই আছে, যে যেটা আগে 498 এর ব্যাপার ছিল, বধূ নির্যাতন হলে অ্যারেস্ট করে নিত শ্বশুর শাশুড়ি বা তার স্বামীকে, এখন তো সেটা অনেকটা হালকা করে দিয়েছে। হ্যাঁ, পুলিশের হাতে ক্ষমতা আছে। পুলিশ যদি তদন্ত করে দেখে যে
যিনি মহিলা কমপ্লেনার আছে, কমপ্লেন করছেন, সে অরিজিনাল কথা বলছে, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে, নলে করবে না, এটা তো হয়েই গেছে। কিন্তু তার সাথে সাথে ছেলেদের উপরও কিন্তু একটা সেকশন অতি অবশ্যই করা উচিত। যেমন একটা আছে 9C, হ্যাঁ, যদি কোনো মহিলা বাপের পরে চলে যায় এবং ছেলের কাছে ফরপোজ মামলা করে, সেক্ষেত্রে 9C মামলা করে ছেলেরা কিন্তু ওইটাকে রোধ করতে পারে, যে আমি শ্বশুর বাড়িতে রাখতে চাইছি বা আমি ঠিক করে রাখতে চাইছি, কিন্তু উনি থাকছেন না। এবং এটাও হতে পারে যখন সে বিয়ে করছে, তার একটা ছেলেকে দেখেই বিয়ে করছে, না দেখে তো বিয়ে করেন না, সে লাভ ম্যারেজ হোক কি অ্যারেঞ্জ ম্যারেজ হোক, দেখার পরে সে যদি বিয়ের পরে এসে বলে আমি সোনার তলায় খাবো, 5 স্টার হোটেলে থাকবো, সেটা কোনোদিনই সম্ভব না। যখন দেখে সে বিয়ে করছে যে আমার হাজবেন্ডের ক্যাপাসিটি আছে এই, খাওয়াতে পারবে, পড়াতে পারবে, এই ক্যাপাসিটির মধ্যে পারবে, তারপরে তার যদি এক্সপেকটেশন বেশি হয়ে যায়, সেটা কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, এবং এই ধরনের যদি কোনো ঘটনা হয়ে থাকে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাদের মধ্যে যে কোনো অর্গানাইজেশন আছে যোগাযোগ করতে পারেন, বা থানায় গিয়ে লিখিত কমপ্লেন দেন যেভাবে আপনাকে আপনার ওয়াইফ অত্যাচার করছে, এর উপরে অতি অবশ্যই অ্যাকশন হবে। এখন গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা লাগু হয়েছে, সেখানে অনেক কিছু সিস্টেম চেঞ্জ করেছে। আমার ভারত সরকারের কাছে এটাই আপিল যে আর একটা নতুন সেকশন ছেলেদের পক্ষে হওয়া উচিত। সেটেলমেন্ট না, ওটাই নিয়ে বিরুদ্ধে মামলা করে দেয়, ভয় দেখিয়ে পুলিশ হাজব্যান্ড মামলা করে দিচ্ছে মেয়েদের। এটাকে আপনি অ্যাজ এ হিউম্যান রাইটস কি এরকম, এটা যেরকম আপনি 498 কেস। প্রথম নাম্বার হচ্ছে, কোনোদিনই তো গভর্নমেন্ট যে অফিসার আছে, যে পুলিশ ডিপার্টমেন্ট যাকে দেওয়া হয়েছে, সরকারের টাকায় চলে, ঠিক না? সরকার টাকা কোথায় পায়? পাবলিকের ট্যাক্সের টাকা থেকে চলছে। এইখানে ওর যেটা আইনের কাজ করা উচিত, সেই আইনের যদি বিপলে যদি কোনো ডিপার্টমেন্ট যদি যায়, সেক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সেই অফিসারের উপরে কি ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। আমাদের যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে, আমাদের মুখ্য মানবাধিকারের যে ওয়েবসাইট আছে, সেখানে যেয়ে পরে আমাদের মেল আইডি পেয়ে যাবে, মেল করতে পারে, অথবা আমাদেরকে সরাসরি ফোন করতে পারে। হ্যাঁ, আমাদের নাম্বার আপনি দিয়ে দেবেন, আমি বলে দিতে পারি 9832201741। হ্যাঁ, আমাদেরকে সরাসরি ফোন করতে পারে, এটা মেন অফিসের নাম্বার আছে। যে ডিস্ট্রিক্টে হবে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের প্রতিনিধিরা আছে, আমাদের বহু ডিস্ট্রিক্টে আমাদের অফিস আছে, সেই অফিসে যোগাযোগ করবে, আমাদের একটা রিটিন কমপ্লেন দেবে, যেরকম করে থানায় জিডি করে, সেই ওয়ান টাইপ অফ আমাদের কাছেও একটা কমপ্লেন লঞ্চ করবেন। কমপ্লেনের পরিপ্রেক্ষিতে প্রথমে আমরা ইনকোয়ারি করি বিষয়টাতে। ইনকোয়ারির পরে যদি দেখা যায় যিনি কমপ্লেনার আছেন, যিনি ভিকটিম হিসেবে কমপ্লেন করছেন, সেই অরিজিনালি ভিকটিম, তাহলে সাথে সাথে কেসটা আমরা নিয়ে নিই এবং লঞ্চ করি।